বাসর ঘরে বসে রাগে দুঃখে অনবদ্য কান্না করেই যাচ্ছে রায়া। হাতের পাশে থাকা টিস্যু বক্স থেকে টিস্যু নিয়ে ছিঁড়েই যাচ্ছে সে। নিজের বড় ভাই সমতুল্য চাচাতো ভাইকে বিয়ে করতে হবে এটা সে কোনোদিন কল্পনাও করতে পারেনি। এক বাড়িতে ছোট থেকে বড় হয়ে ওঠা, এখন পাশাপাশি আলাদা বাসা, যার কাছে নিয়ম করে সন্ধ্যা হলে পড়তে বসা, তাকে কিনা বিয়ে করতে হলো। ইহানকে সে কোনোদিনও প্রিয় মানুষ হিসেবে কল্পনাও করতে পারেনি। দরজা খুলে ইহানকে ভেতরে আসতে দেখে যেন রাগ মাথায় উঠে যায় রায়ার। গর্জে ওঠে সে, বিছানা থেকে তাড়াতাড়ি করে নেমে এসে ইহানের সামনে দাঁড়ায়, পাঞ্জাবির কলার ধরে কান্না করতে করতে ঝাঁকাতে থাকে। তুই কি করে পারলি আমার জীবনটা এভাবে নষ্ট করে দিতে? আমি তোকে কোনোদিন ক্ষমা করব না, তোকে আমি শেষ করে ফেলবো। কলার ছাড় রায়া, আমার গলায় লাগছে। আমার সাথে একদম বাড়াবাড়ি করবি না। ইহান শেখ এগুলো একদম বরদাস্ত করবে না। আর তুই আমার সাথে কোন সাহসে তুই করে কথা বলছিস? লাগুক, মরে যা তুই। জানতি না তুই যে আমি শাওনকে ঠিক কতটা ভালোবাসি, তারপরেও তুই কিভাবে আমার সাথে এতটা খারাপ করতে পারলি? কি ক্ষতি করেছিলাম আমি তোর? শাওন দুদিন ধরে এসেই তোকে পেয়ে যাবে, আমার সাথে তোর দূরত্ব তৈরি করবে। আর আমি তা এত সহজে হতে দেব তাই না? এত সহজ না সব কিছু, বুঝেছিস? ছোটবেলা থেকে আমি যা চেয়ে এসেছি সব কিছু পেয়েছি। বাবা আমার হাতের মুঠো এনে দিয়েছে সব কিছু। আর তুই তো একটা সাধারণ মেয়ে। আমাকে চাইতে বলেছে কে তোকে? আমাকে না চাইলেই পারতি। তোর এত এত দামি জিনিস চাওয়া আর পাওয়ার মাঝে এই সস্তা সাধারণ মেয়েকে না চাইলেও তো পারতি। ইহান শেখ যা চায় সেটাই পায়, হোক সেটা আপোষে বা ঝামেলা করে, হোক সেটা দামি বা সাধারণ কিছু। ইহান, আমি তোকে খুন করে ফেলবো জাস্ট। কথাটা বলে রায়া রুমের ওপাশে ওপাশ কিছু খুঁজতে থাকে। তেমন কিছু না পেয়ে মিষ্টির সাথে রাখা কাঁটা চামচ দেখলে সে সেটা ইহানের কাছে ফিরে এসে চামচটা ইহানের গলায় ধরে। এটা দেখেছিস? একদম তোর গলা ফুটো করে দিব। না থাকবে বাঁশি আর না বাজবে বাঁশরি। পারলে করে দেখা। যদি না পারছিস এটা করতে তাহলে তুই আজকে শেষ। এসব করে তোর অভ্যাস না থাকলেও এটা আমার অনেক দিনের অভ্যাস। আর আমাকে তোর থেকে ভালো আর কে চেনে বল? তোকে নিজের খারাপ রূপটা দেখাইনি জন্য ভাবিস না কোনো দিন দেখাবো না। আমাকে ভয় দেখাচ্ছিস তুই? এতদিন তুইও আমার ভালো রূপ দেখেছিস, এবার আমার বাজে রূপটাও দেখে নে। কথা না কাজ কর। কোনোভাবে বেঁচে গেলে তোকে আমি শেষ করে ফেলবো রায়া। শেষ বলতে শুধু একেবারে সমাপ্তিকেই বোঝায় না, কিছু সমাপ্তি ঘটিয়ে নতুন কিছু শুরু করাকেও বোঝায়। আর তোকে তো আমি কোনো না কোনোভাবে শেষ করবই। শেষই যেহেতু করবি তাহলে বিয়ে করেছিস কেন? তোকে। ইহান কিছু বলবে তখনই দরজায় নক করার শব্দ পায়। ইহান দরজার দিকে তাকিয়ে আবার রায়ার দিকে রেগে তাকায়। তোর তো টাইম শেষ মায়া, মেরে দিতে তো পারলি না, এবার এই ইহান শেখের খেল দেখবি। ইহান গিয়ে দরজা খুলে দেয়। দরজা খুলে দিতেই রায়া মা রুমে প্রবেশ করে। রায়া তার মাকে দেখে আরো ক্ষিপ্ত হয়ে যায়, তেরে মায়ের আশের দিকে। কেন এসেছো তুমি? রায়া মরে গেছে নাকি সেটা দেখতে এসছো? ওর মতো গুন্ডার সাথে বিয়ে দিয়ে শান্তি হয়নি তোমার? আর তোমার স্বামী মরেছে কিনা সেটা আবার দেখতে এসছো? মুখ সামলে কথা বল রায়া, উনি তোর বাবা হন আর মরে যাওয়ার কথা বলছিস তুই? সেটা আগে মরতে পারবি না। বেচারার এতদিনের সম্মান তুই নষ্ট করেছিস আর এখন বড় বড় কথা বলছিস? লজ্জা করছে না রে তোর এইসব বলতে? কে বলেছিল তোমাদের আমাকে ফিরিয়ে আনতে? চিল শকুনে নিয়ে যেত, তাতে তোমাদের কি? রায়া এবার চুপ কর। এতক্ষণ বাজে ব্যবহারের জন্য কিছু বলিনি, এবার কিন্তু বড় আম্মুর সাথে খারাপ ব্যবহার করার জন্য মায়ের খাবি আমার হাতে। তোকে তাদের মান সম্মান নিয়ে খেলা করার অধিকার কে দিয়েছে? তুই আমাদের মাঝে কথা বলার কে? সব সময় অন্যদের কথার মাঝে ঢুকে পড়ার স্বভাব বাদ দে। রায়া, ইহানের সাথে একদম বাজে ব্যবহার করবি না। আমি যদি শুনেছি যে তুই ইহানের সাথে খারাপ ব্যবহার করেছিস তাহলে খুব খারাপ হবে। তুই আমার বাসার চৌখাটের ভিতরেও আসবি না কোনোদিনও। এই যে তোর লাগেজ, এখানে তোর জামা কাপড় রাখা আছে, কোনো কারণ দেখিয়ে যেন আমার বাড়ি যাবি না তুই। কথাগুলো বলেই রায়ার মা হন হন করে বেরিয়ে যায় রুম থেকে। রায়া কি করবে বুঝতে পারছে না। ও বাড়িতে যেতে পারবে না মানে সে কি এখানে থাকবে নাকি? কোনো দিনও তা সম্ভব না। তার পক্ষে যে
যে করেই হোক এখন এখান থেকে বের হতেই হবে। এখানে ফেলা প্রতিটা নিঃশ্বাস যেন আবার বিষাক্ত হয়ে আবার তার কাছেই ফিরে আসছে। রায়ার মা চলে যাওয়ার পরপরই রায়া বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যেই ভাবা সেই কাজ। রাগ করে বাহিরে যেতে উদ্যত হয়। ইহান সাথে সাথে রায়া হাতটা খপ করে ধরে ফেলে। তুই কি ভেবেছিস রাহাব শেখের মান সম্মান নষ্ট করেছিস তার মেয়ে হয়ে? এখন কি আমি আমার মান সম্মান ডোবাতে দেব নাকি? মানে আমাকে ছাড় তুই ইহান। আমি তোর সাথে এক ছাদের নিচে এক রুমে রাত কাটাতে পারবো না। আজকে থেকে আমার কেউ নাই, আমি একা। শুধু এক রুমে কেন রাত কাটাবি? এক বিছানা আমার পাশে শুয়ে স্বামীর অধিকার দিয়ে তারপর আজ তোর রেহাই? মানে মানে চল তোকে বুঝিয়ে দিচ্ছি। ইহান একদম আমাকে স্পর্শ করার সাহস দেখাবি না। তোর হাত আমি ভেঙে গুড়িয়ে দিব বলে দিলাম। খুন যেহেতু করতে পারিসনি সেহেতু হাত ভেঙে গুড়িয়ে দিতেও পারবি না। ইহান শেখের গায়ে হাত তোলা এত সহজ হয় না মিসেস ইহান। তোর পদবি আর তোর নামের আমি কাঁথায় আগুন দেই। আমি আগেও রায়া শেখ ছিলাম আর এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। আগে ছিলি, এখন তুই আমার পরিচয়ে পরিচিত, আর ভবিষ্যতেও তাই। শেখ তো শেখই থেকে যাবি, তাই না? আমার হাত ছাড় ইহান। এখন তো হাত ধরেছি, আরো অনেক কিছু বাকি। কথাটা বলে ইহান রায়ার হাত ছেড়ে কোমর চেপে ধরে। ইহানের এহেন আচরণে রায়া চমকে যায়। বারবার ইহানকে ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু ইহান ছাড়ার পাত্র না। তোমার কি মনে হয় জান আমি তোমাকে আজ রাতে এমনি এমনি ছেড়ে দেব? সবার সামনে 3 বার কবুল বলে তোমার সব দায়িত্ব আমি নিয়েছি। আমাকে খুশি করার দায়িত্ব তো তোমাকে নিতেই হবে। ইহান ছেড়ে দে আমাকে, নইলে কিন্তু আমি চেঁচামেচি করব বলে দিলাম। ইহান এবার রায়াকে নিজের এক সাইডে চেপে ধরে টেনে সাউন্ড বক্সের কাছে নিয়ে যে গান চালিয়ে দেয়। উচ্চস্বরে হেসে বলে, চিৎকার দাও জান, জোরে চিৎকার দাও, আজ তোমাকে কেউ শুনবে না। ইহান এবার রায়াকে কোলে তুলে নেয়। রায়া ইহানের বুকে আঘাত করতেই যাচ্ছে। ইহানের সেদিকে নজর নেই। রায়ার আঘাত যেন কোনোভাবেই তাকে স্পর্শ করছে না। ইহান রায়াকে কোল থেকে বিছানায় ফেলে দেয়। রায়া এবার ভয় পেয়ে যায়। তার মতো সাধারণ নারীর এত ক্ষমতা নেই যে কিনা ইহানের মতো জিম করা ছেলের সাথে শক্তিতে গুলিয়ে উঠতে পারবে। না ইহান, তুই আমার সাথে এমনটা করতে পারিস না। আমি তোকে আমার স্বামী হিসেবে মানি না, আমার জীবনেও তোকে আমি মানব না। তুই আমি দুজনেই কবুল বলে একে অপরকে স্বীকার করে নিয়েছি, অনেকে সাক্ষী আছে। আর তুই কিনা বলছিস মানিস না? মা আমার বাড়ির আবদার নাকি? বিয়ে করেছি কি শুধু তোর এই রূপ দেখার জন্য নাকি? আর কোনো কথা না, কোনো কথা না ডার্লিং। আর এতক্ষণ আমার নাম ধরে ডাকা? তুই করে কথা বলার শাস্তি তো তোকে পেতেই হবে। ইহান একটানে রায়ার শাড়ির আঁচল বুকের ওপর থেকে সরিয়ে দেয়। রায়াকে আর কিছু বলার সুযোগ না দিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে। রায়া আর নিজেকে রক্ষা করতে পেরে ওঠে না ইহানের হাত থেকে। রায়া ইহানের কাছ থেকে কিছুতেই ছাড়াতে পারে না। তবুও রায়া নিজেকে ছাড়ানোর চেষ্টা করেই যাচ্ছে। বারবার চিৎকার করছে, কিন্তু কিছুই কাজ হয় না। বৌভাতের অনুষ্ঠানে মানুষ আসা শুরু করেছে, কিন্তু নতুন বউ এখনো ঘুম থেকে ওঠেনি। সকালে ইহান উঠে চলে যাওয়ার পরই দরজা লক করে আবার শুয়ে পড়েছে রায়া। রাতে শারীরিক অত্যাচারের রেশ এখনো কাটেনি। এসবের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত যেন তার শান্তি নেই। সকাল 10টা থেকে ইহানের মা ইরিনা বেগম ও বোন এসা ডেকে যাচ্ছে কিছুক্ষণ পর পর, কিন্তু রায়া কিছুতেই দরজা খুলছে না। 12টার দিকে আর কোনো উপায় না পেয়ে ইরিনা বেগম ছেলেকে কল দেয়। ইহান সকাল থেকে কাজে ব্যস্ত। নিজের বিয়ের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে এসে পড়েছে। মায়ের ফোন পেয়ে একটু ফাঁকা জায়গায় বেরিয়ে আসে ইহান। হ্যাঁ আমি, বলো। রায়া এখনো দরজা খুলেনি? পার্লার থেকে মেয়েরা এসে 11টা থেকে অপেক্ষা করছে। মানুষ আসা শুরু করেছে। বাড়ির এই অবস্থা দেখলে মান সম্মানের বাকিটুকু আর থাকবে না ইহান। আমি আসছি আম্মি। ফোন কেটে ইহান বাড়ির ভেতরে প্রবেশ করে। অনুষ্ঠান হলেও বাড়ির ভেতরে কোনো হইচই হট্টগোল নেই, সবাই বাহিরের দিকটাতেই আছে। ইহান বাড়ির ভেতরে ঢুকতেই এশার সাথে দেখা হয়ে যায়। ইহানকে ডাকতে যাচ্ছিল সে। ভাইকে দেখে আর এগোয় না। ইহান হাঁটতে হাঁটতে বলে, রায়া দরজা খোলেনি এখনো? না, ভেতরে গান চলছে, হয়তো আমাদের কারো কথা ডাক ভেতরে পৌঁছাচ্ছে না।
আচ্ছা তুই মাকে বল রায়া এখনই দরজা খুলবে, আধা ঘন্টার মধ্যেই যেন রুমে পার্লারের মেয়েদের পাঠিয়ে দেয়। এশা সম্মতিসূচক মাথা নাড়িয়ে চলে যায়। ইহান নিজের রুমে দরজার সামনে গিয়ে দেখে দরজা তখনও ভেতর থেকে আটকানো। পকেট থেকে চাবিটা বের করে দরজা আনলক করে ভেতরে প্রবেশ করে, সাথে সাথে আবার দরজা বন্ধ করে দেয় ইহান। রায়া খাটে হেলান দিয়ে বসেছিল। ইহানকে দেখে রীতিমতো থতমত খেয়ে যায় সে। রায়ার মুখের অবস্থা দেখে ইহান বাঁকা হেসে বলে, কি ভেবেছিলি সারাটা দিন সবাই বাইরে থেকে তোকে ডাকবে আর তুই এভাবে বসে মজা দেখবি? বড় কথা আমার সম্মান নষ্ট করবি? এটা আমি কি করে হতে দেই বলতো জান? ইহান শেখের মান সম্মান তোর হাইটের ডাবল উঁচুতে আছে, লাফিয়ে লাফিয়েও ছুতে পারবি না। এখন জিদ না করে যা, ফ্রেশ হয়ে আয়, বউ সাজতে হবে তো আবার। আমি ফ্রেশও হব না, সাজবো না, এখান থেকে উঠবই না। শরীরে এনার্জি নেই, আদর লাগবে, আগে বলবি না? বলেই ইহান খাটের দিকে এগিয়ে যায়। রায়া এবার নড়ে চড়ে বসে, খাটের অন্য পাশে চলে যায় সে। রায়া উচ্চস্বরে বলে ওঠে, একদম কাছে আসার চেষ্টা করবেন না, একদম ছোবেন না আমাকে। ইহান রায়ার পা ধরে টেনে নিজের কাছে নিয়ে এসে চুলের খোপা খুলে কপাল থেকে গলা পর্যন্ত আঙ্গুল বয়ে নিয়ে আসতেই রায়া ইহানের হাত খপ করে ধরে ফেলে। ইহানের দিকে কড়া মেজাজ দিয়ে তাকিয়ে বলে, বলেছি না আমাকে স্পর্শ করবেন না, অনিষ্ট করে ফেলবো, কিন্তু ধ্বংস করে দিব সবকিছু। ইহান হাসতে হাসতে বলে, আমি তো ধ্বংস হতেই বিয়ে করেছি তোকে। ইহান শেখের বউ প্রলয়ঙ্কারী না হলে কি চলে? এখন বলুন ম্যাম, এমনি এমনি ফ্রেশ হতে যাবেন নাকি এনার্জি লাগবে? হাফ ডোজে চলবে নাকি ফুল লাগবে? আমি কিছুতেই রেডি হব না। ইহান রায়ার কোমর জড়িয়ে ধরতেই রায়া চোখ মুখ খিচে বন্ধ করে নেয়। ইহান রায়ের পেটে হাত বুলিয়ে গলায় মুখ গুজে দিতেই রায়া কেঁপে ওঠে। ধাক্কা দিয়ে ইহানকে সরিয়ে দেয় সে। অসহায় চোখে ইহানের দিকে তাকায় রায়া। কেন করছেন এমন? আমি সত্যি শাওনকে ভালোবাসি, ওর জায়গায় আমি কাউকে ভাবতে পারবো না। রাজনৈতিক রেষারেষির কারণে আমি কেন আমার ভালোবাসাকে বলি দিব? ও কালকে আমাকে নিতে আসতো, ও আমাকে অনেক রায়াকে কথা শেষ করতে দেয় না ইহান। রায়ার ঠোঁটে তার রাজত্ব চলছে। রায়া নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, এদিকে ইহান আরো শক্ত করে রায়া হাত চেপে ধরেছে। রায়ার ঠোঁট থেকে নিজের ঠোঁট ছোঁয়াতে ছোঁয়াতে রায়ের গলায় নেমে যায় ইহান। রায়াও তার শক্তি হারাতে চলেছে। রায়ান কমর ধরে টেনে নিজের আরো কাছে নিয়ে আসে ইহান। ইহানের এলোমেলো আচরণ ভয় পেয়ে যায় রায়া। হঠাৎ বলে ওঠে, আমি তৈরি হয়ে নিচ্ছি, ছাড়ুন প্লিজ। ইহান গলা ছেড়ে আবার ঠোঁটে হানা দেয়। রায়া শুধু চোখ বন্ধ করে নিজেকে নিয়ন্ত্রণ করছে। কিছুক্ষণ পর ইহান নিজেই রায়াকে ছেড়ে দেয়। বাহুতে ঠোঁট মুছে বলে, ভালোবাসার মানুষের মুখে অন্য কারোর জন্য ভালোবাসার কথা শোনা যায় না। যতবার তুই ওই ছেলের কথা বলবি ততবার আমি এভাবে তোর মুখ বন্ধ করে দেব। 6 মাস ধরে রিলেশনে গেছি আমি। এর আগে কোথায় ছিলেন আপনি? যখন আমি কারোর সাথে নিজেকে ভালো রাখতে শিখেছি তখন আপনি আপনার ভালোবাসার কথা বলছেন? যাকে ভালোবাসি তাকে ছেড়ে এখন সোজা অন্য কাউকে বিয়ে করতে হয়েছে আমাকে। পৃথিবীর সব জোর জবরদস্তি শুধু আমার উপর। ক্লাস 9-এ পড়তি তুই, তখন থেকে তোর প্রতি আমার দুর্বলতা। আমি নিশ্চয়ই তখন তোর মন নিয়ে খেলতাম না। তোর বয়স কম ছিল সে সময়ে, যাকে তাকে ভালো লাগে। তোর কি মনে হয় পাশাপাশি বাড়িতে থেকে প্রেম করলে শরীর মানতো? সামলাতে পারতি আমাকে? সব কিছু তছনছ হয়ে যেত রায়া। সম্মান হারাতি, আবেগ, মায়া, ভালোবাসার প্রতি বিশ্বাস সব চলে যেত। আমাকেও ভালোবাসতে পারতি না তুই। কত কষ্টে নিজেকে তোর থেকে আর ভালোবাসার অনিষ্ট থেকে দূরে রেখেছি সেটা শুধু আমি জানি। যখন সময় হলো কাছে পাওয়ার অপেক্ষা করলাম, ভালোবাসার অনুভূতি প্রকাশ না করে কয়েক বছর, আর সে কিনা অন্য কাউকে ভালোবাসে। রায়া কান্না জড়ানো গলায় বলে, খুব বেশি সময় নিয়ে ফেলেছেন আপনি। আমি আপনার কাছে নিজের ইচ্ছেতে কখনো ফিরতে পারবো না। আমি শাওনকে ভালোবাসি, শাওনকেই ভালোবাসবো। চাইছেন তো বউ সাজি? আপনার সম্মান আজ আমি রাখছি। কে সাজাবে পাঠিয়ে দিন, আমি ফ্রেশ হয়ে আসছি। চেয়ারের ওপর রাখা তোয়ালে নিয়ে ইহানের সামনে থেকে চলে যায় রায়া। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখে 3 জন মেয়ে তার জন্য অপেক্ষা করছে। রায়া মুচকি হেসে তাদের কাছে গিয়ে বসে। 2টার দিকে রায়াকে
আসনে নিয়ে যাওয়া হয়। সেখানেই দাঁড়িয়ে বন্ধু বান্ধব পরিচিতদের সাথে কথা বলছে ইহান। রায়া চারদিকে খেয়াল করে দেখে নিজের জায়গায় বসে পড়ে। সবাই এসে ইহানের পাশাপাশি রায়ার সাথেও দেখা করে কথা বলছে। ইহান পিছনের দিকে তাকাতেই রায়াকে দেখতে পায়। এতগুলো মানুষের মাঝে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে আছে সে। একজনের সাথে দাঁড়িয়ে কথা বলছিল। সে তার সাথে কথা শেষ না করে রায়ার পাশে গিয়ে দাঁড়ায়। আমার হৃদয় হরণকারী তুই। পাশে থেকে হঠাৎ কথা বলায় বুঝতে পারে না রায়া। ইহানের দিকে বাঁকা হয়ে জিজ্ঞেস করে, কিছু বললেন? প্রলয়ঙ্কারী তুই। আমার হৃদয়ে প্রলয় ঘটিয়েছিস, হৃদয় হরণ করেছিস। আপনার সাথে আমার প্রেমের সম্পর্ক না, এসব অন্য কাউকে বলুন, কাজে দেবে। তোর সাথে আমার প্রেমের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, সব ধরনের সম্পর্ক। খুব তাড়াতাড়ি আমি রায়াকে থামিয়ে দিয়ে বলে, এখন এত মানুষের মাঝে লিপকিস নিতে পারবি? আমার কিন্তু কোনো সমস্যা নাই বেব। দমে যায় রায়া। আর কিছু বলার সাহস করে না। এই লোকের উপর বিশ্বাস নেই তার। যখন তখন যেখানে সেখানে যা তা করে ফেলতে পারে। রায়া ঘুরে অন্যদিকে তাকায়। সবার সাথে দেখা সাক্ষাৎ করে অনুষ্ঠান শেষ করে নিজের রুমে ফিরতে ফিরতে রাত 8টা। রায়া রুমে আসার সাথে সাথে এসে দরজায় নক করে। রায়া শাড়ি খুলতে গিয়ে আবার দরজার কাছে এসে এসেকে জিজ্ঞেস করে, কি হয়েছে? তুমি তো কিছু খাওনি, তাই কাকি খাবার পাঠিয়েছে তোমার জন্য, নিয়ে আসবো? তোর কাকিকে বলে দে খাবারের সাথে কয়েক ফোঁটা বিষ যেন দিয়ে দেয়। কি বলছো এসব? তুমি মাথা ঠান্ডা করো আপু, দেখবি সব ঠিক হয়ে যাবে। তুমি তো জানোই ভাইয়া একটু আগে কিন্তু খুব ভালো মানুষ। রুমে আসবি, চেঞ্জ করব, ফ্রেশ হব। এত মেকআপ দিয়েছে, মুখ চুলকাচ্ছে। না, তুমি তাহলে চেঞ্জ করো। ঠিক আছে যা, কেউ ডাকলে বলবি আমি ব্যস্ত আছি। এশা সেখানে থেকে চলে যেতেই রায়া দরজা আটকাবে। এমন সময় ইহান এসে যায়। দরজা থেকে রায়ার হাত শক্ত করে ধরে ভিতরে নিয়ে যায় ইহান। হাত শক্ত করে ধরায় রায়া ব্যথায় চিৎকার দিয়ে ওঠে। রুমের মাঝে এসে হাত ছেড়ে দেয় ইহান। রায়া ইহানের দিকে এক পলক তাকাতেই খেয়াল করে ইহানের চোখ মুখ শক্ত করে আছে। নিশ্চয়ই কোনো বিষয় নিয়ে রেগে আছে। রায়া মুচকি হাসে। করেছে তো অনেক কিছুই, কিন্তু কোনটার জন্য রেগে আছে কে জানে। ইহান তারা পায়ে হেঁটে দরজাটা দ্রুত করে আটকে দেয়। ইহান এবার রায়ার সামনে এসে দাঁড়ায়। দাঁতে দাঁত চেপে বলে, আমি পুরুষ মানুষ নই। কাউকে কিছু বললে ভেবে বলতে পারিস না? পুরুষ হতে হলে দম থাকতে হয়, ওটা আমার অনেক বেশি আছে। আরও প্রমাণ চাই নাকি বিশ্বাস করতে? রায়া ইহানের দিক থেকে চোখ ফিরিয়ে নিয়ে বলে, আপনি এগুলো আমাকে কেন বলছেন? তুই তো মানুষের কাছে বলে বেড়াচ্ছিস, তোকে বলবো না তো কাকে বলবো? আমি মোটেও এরকম কিছু কাউকে বলিনি। কি বলেছিস তাহলে? কিছুই বলিনি আমি। আমার ধৈর্যের পরীক্ষা নিস না রায়া, এত পরীক্ষা দিতে আমি অভ্যস্ত না। কিছুক্ষণ থেমে আবার বলে ওঠে, গত রাতের জন্য দুঃখিত। এরপর তোর ইচ্ছে বা অনুমতি ছাড়া আমি তোকে ছোবো না। নিশ্চিন্তে থাকতে পারিস এখন থেকে। ইহান কথাটা বলে রুম থেকে বের হয়ে যায়। ইহানের এমন ভুল বদলের বেশ অবাক হয় রায়া। ইহানের চলে যাওয়ার দিকে নির্বিশেষ চেয়ে থাকে। খারাপ মানুষের ভালো রূপ মোটেও হজম হচ্ছে না তার। ইরিনা বেগম রুমে প্রবেশ করে দেখে রায়া দরজার দিকে তাকিয়ে আছে। তিনি রায়ার সম্মুখে এসেই জিজ্ঞেস করে, ইয়ান ওভাবে বেরিয়ে গেল কেন? কোনো কাজ পড়ে গেছে? জানি না, কিছু বলেনি। আচ্ছা, ওখানে তো মনে হয় কিচ্ছু খাসনি। আমার তো আহার নিদ্রা সব গেছে বড় মা। ইরিনা বেগম নিম্ন স্বরে বলে, ভাগ্যে যা ছিল তাই হয়েছিল, এখন অতীত ভুলে যা। ইহানের সাথে যত তাড়াতাড়ি সব ঠিকঠাক করে নিবি ততই তোর জন্য ভালো। আমার ছেলেকে তো চিনিস, ভীষণ জেদি আর একরোখা টাইপের। সব কিছু জলদি ঠিক করে নে, আমি খাবার পাঠিয়ে দিচ্ছি, খেয়ে শুয়ে পড়বি। ইরিনা বেগম চলে যাওয়ার পরপরই রায়ান দরজা আটকে চেঞ্জ করে ফ্রেশ হয়ে নেয়। হঠাৎ বাড়ির কথা মনে হতেই বুকের মধ্যে কিছু একটা খচখচ করে বিধে। অনুষ্ঠানে সবার সাথে কথা বললেও তার বাড়ির কেউ তার সাথে কথা বলেনি, এমনকি তার মাও না। মাকে সে একবার চোখের দেখাটাও দেখতে পায়নি।
এদিকে শাওনের কি অবস্থা সেটা ভেবে মন খারাপ হচ্ছে রায়ার। শাওন কি তার কলের অপেক্ষা করছে? বিয়ের কথা তো সম্ভবত গ্রাম জেনে গেছে। চেয়ারম্যান শামসুদ্দিন জামানের মেয়ের বিয়ে বলে কথা, তাও আবার ইহান শেখের সাথে। শাওন তাকে ভুল বুঝবে কি না সেটা নিয়ে ভাবছে রায়া। রুমের মধ্যে পায়চারি করতে থাকে সে। ভীষণ অস্থির লাগছে তার। দরজার নক করা শব্দ হতেই রায়া গিয়ে দরজা খুলে দেয়। ইহান খাবার নিয়ে দরজার ওপাশে দাঁড়িয়ে আছে। রায়ার দিকে প্লেট এগিয়ে দিয়ে বলল, অনেক রাত হয়ে গেছে, খাবার খেয়ে ঘুমিয়ে পড়ো। আমি পাশের রুমে আছি, রাতে কোনো প্রয়োজন হলে ডাক দিলেই হবে। রায়া তাচ্ছিলের হাসি হেসে বলল, এত চেঞ্জ হঠাৎ, এত ভালো মানুষই কেন? আপনি তো ভালো মানুষ নন। ঘরের কথা বাইরে গেলে সেটা দৃষ্টিকটু দেখায়, আর সেটা যখন অন্য মানুষের মধ্যে ঘুরে ফিরে আবার ঘরের মানুষের কাছে আসে তখন সেটা আরও বাজে দেখায়। আপাতত চাইছি না আমাদের আর কোনো ঘটনা ঘটুক, তুই যা চাইবি তাই হবে। আমি তোর আশেপাশে আর থাকছি না, আমি যেটা বলি সেটাই করি। রায়ার মনে পড়ে অনুষ্ঠানে মাকে না দেখে এশার ফোন দিয়ে মাকে কল করেছিল। তার মা তার সাথে কথা বলতে চায়নি। তখন সে কান্না করে মাকে জানিয়েছিল ইহানের কথা। রায়া ভাবে ইহানকে কি তবে কেউ কিছু বলেছে? সে কাঁপা কাঁপা গলায় বলে, আমাকে ডিভোর্স দেওয়ার ব্যবস্থা করুন, আমি ইহান খাবারের প্লেটটা পাশের ছোট্ট টেবিলে রেখেই রায়ার ঠোঁট দখল করে নেয়। রায়ার সাথে সাথে চোখ বন্ধ করে ফেলে। বারান্দায় দিয়ে নির্বিশেষ বাতাস আসছে। চুলগুলো যেন রায়ার মুখে এসে আছড়ে পড়ছে। রায়াকে চোখ বন্ধ করতে দেখে ইহান আরো ক্লোজ হতে শুরু করে। রায়া অবস্থা বেগতিক দেখে ইহানের থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। ঘটে যাওয়া ঘটনার ভীষণ রকম অপ্রস্তুত সে। ইহান এত কিছু বলার পরও যে এটা করে বসবে সেটা ধারণা করতে পারেনি সে। রায়কে চুপ করে থাকতে দেখে ইহান মুচকে হেসে বলে, তুই চাইলে আমরা আরও গভীর হতে পারতাম। ভেবেছিলাম তুইও আমাকে চাইছিস, জন্যই বারবার ওই গর্ধবটার নাম মুখে আনছিস। ওর নাম উচ্চারণ না করে আমাকে আমার কথা রাখতে সহায়তা তুই করতেই পারিস রায়া। ভালোবাসি ওকে। ভালোবাসি তোকে খুব খুব। আমার ভালোবাসার দৈর্ঘ্য প্রস্থ ব্যাস ব্যথার্থ তুই কোনোদিন পরিমাপ করতে পারবি না, গভীরতা কল্পনাও করতে পারবি না। যেটা করবই না সেটার প্রতি কোনোদিন ইচ্ছে পোষণ করা বিলাসিতা। ভালোবাসবি আমাকে, তুই নিজেকে যতটা ভালোবাসিস তার চেয়ে আমাকে বেশি ভালোবাসবি। আমাকে ছাড়া নিজের অস্তিত্ব কল্পনা করতে পারবি না। ভালোবাসতে না পারলে নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। কাছে পাবার জন্য, একটু ছুঁয়ে দেওয়ার জন্য ছটফট করবি। তুই ভালোবাসার মরণে মরবি, খুব বিদঘুটে হবে সেই মৃত্যু। তোর জীবনে একমাত্র পুরুষ হব আমি, যে পুরুষের ভালোবাসা তোকে মাত্রাতিরিক্ত যন্ত্রণা দেবে সেই পুরুষ আমি। তুই আমাকেই তোর সমস্ত শরীরে যত্ন করে মাখবি। আমার গন্ধতেই তোর চারপাশ ছেয়ে থাকবে। তোর সবটা জুড়ে শুধু আমি আর আমি থাকবো। একসাথে দুজনকে ভালোবাসা নিশ্চয়ই সম্ভব না। আমি শুধু একজনেরই। ওই যে বললাম পুরুষের ভালোবাসা তোকে মাত্রাতিরিক্ত যন্ত্রণা দেবে সেই পুরুষ আমি। তুই শুধু আমাকেই ভালোবাসবি, তোর সবটা জুড়ে শুধু আমি আর আমি থাকবো। ইহান রুম থেকে বেরিয়ে যায়। রায়া সেখানে থ মেরে দাঁড়িয়ে ইহানের বলা কথাগুলো ভাবছে। কথাগুলো যেন তার কানে বারবার প্রতিধ্বনি হচ্ছে। রায়া আর ইহানের ব্যক্তিগত সময় ছাড়া কয়েকদিন কেটে গেল। ইহান এক প্রকার রায়াকে এড়িয়ে চলার চেষ্টায় আছে। রায়া রুমে থাকাকালীন ইহান ভুলে একবারও রুমে আসেনি। গোটা 4 দিন কেটে গিয়েছে। রায়া নিজের বাড়িতেও যায়নি। বাবা মা ভাই একবারও খোঁজ খবর অবধি নেয়নি। অভিমানে পাহাড় যেন দিনকে দিন বেড়েই চলেছে। সঙ্গীহীনতায় কাটছে প্রতিটা প্রহর। শব্দহীন চাপা কান্না বুকে বেঁধে আছে। না পারছে কাউকে কিছু বলতে, আর না পারছে সইতে। প্রতিটা মুহূর্তে নিজেকে আবিষ্কার করছে বিধ্বস্ত রায়া হিসেবে। জীবনে সবকিছু কেমন খেই হারাতে বসেছে। খাটে হেলান দিয়ে অতীতের কথাগুলো ভাবছিল রায়া। এমন সময় দরজায় নক করার শব্দে সেদিকে তাকিয়ে দেখে এসে দাঁড়িয়ে আছে।
রায়া ইশারায় তাকে ভেতরে আসতে বলে। এশা এসে রায়ের সামনে আরাম করে বসে। আমি কিছু টাকা দিয়েছে, শাড়ি পরে থাকতে নিশ্চয় তোমার অসুবিধা হচ্ছে, তাই আমি বলবো তোমাকে নিয়ে বাইরে যেতে। তোমার যা যা লাগবে কিনে নিতে পারবে। কখন যাবে বলো? রায়া সোজা হয়ে বসে। বাড়ি থেকে বের হওয়ার উপায় অন্ত পাওয়া গেছে ভেবে মনে মনে বেশ খুশি হয় সে। দুজন কথাবার্তা বলে ঠিক করে সন্ধ্যায় বের হবে। কেনাকাটার সাথে সন্ধ্যায় পরিবেশটাও বেশ এনজয় করা যাবে। এশা চলে গেলে রায় সুন্দর একটা শাড়ি পছন্দ করে আলাদা করে রেখে দেয়। ঠিক করে আজই শাওনের সাথে দেখা করবে। রায়া আর এশা রেডি হয়ে একসাথে রুম থেকে বের হতেই দেখে ইরিনা বেগম ইহানকে খেতে দিচ্ছে। রায়ার মনে পড়ে দুপুরে খাওয়ার সময় ইহান খাবার টেবিলে ছিল না। দুজন গিয়ে ইরিনা বেগমকে সামনাসামনি দাঁড়ায়। রায়া ইহানের দিকে তাকিয়ে ইরিনা বেগমকে উদ্দেশ্য করে বলে, বড় মা, আসছি তাহলে আমরা, ফিরতে একটু দেরি হতে পারে। ইরিনা বেগম ইহানের প্লেটে বাড়তি ভাতটুকু দিয়ে বলে, মেয়েদের সন্ধ্যার পর বাহিরে থাকতে হয় না, বেশি দেরি করিস না। ইহান প্লেটে ভাত নাড়াচাড়া করতে করতে বলে, যখন আসি সমস্যা নেই, দুজন একটু সাবধানে চলাফেরা করিস। এই এলাকার কারো সাহস নেই তোদের ক্ষতি করার। গেড়ে রেখে দেবো না ওখানেই। আর এশা, হ্যাঁ ভাইয়া। আমার ওয়ালেটে টাকা আছে, দুজন 2টা বোরখা কিনে নিয়ে আসবি। এর পরের বার থেকে দুজন বোরখা পরবি। আচ্ছা। দুজন বেরিয়ে যাওয়ার সাথে সাথে ইরিনা বেগম বলে ওঠে, দুজনকে সাহস দিয়ে মাথায় তুলিস না, এভাবে চলাফেরা করলে মেয়েরা খারাপ হয়ে যায়। আমি আমার মেয়েকে শাসনে রাখতে পারবো, কিন্তু রায়াকে কিছু বলতে গেলে খারাপ শাশুড়ি হয়ে যাব। তার চেয়ে ভালো তুই এসব দেখ। চিন্তা করো না আম্মি, কিচ্ছু হবে না। আমি যতটুকু হতে দেব ততটুকুই কেউ কিছু করতে পারবে। শপিং শেষ করে রায়া আর এশা রেস্টুরেন্টে এসে বসেছে। খাবারও অর্ডার দেয়া হয়ে গেছে। ওয়েটার এসে জানালো 10 থেকে 15 মিনিট লাগবে। রায়া হঠাৎ কিছু মনে পড়ার মতো করে বলল, এসা, আমি একটা জিনিস কিনে আনতে ভুলে গেছি। দুজন একসাথে তো আর যেতে পারবো না এখন, পরে গেলেও অনেক দেরি হয়ে যাবে। তুই বরং এখানে বস, আমি 5-7 মিনিটের মধ্যেই চলে আসছি। তোর ফোনে এমবি আছে তো না? এমবি থাকলে তোর বসে থাকতে খারাপ লাগতো না। এশা ফোন টিপতে টিপতে বলল, হ্যাঁ, তুমি যাও, আমি এখানেই আছি। একটু তাড়াতাড়ি এসো, খেয়ে বাসায় ফিরতে হবে। আমি যাব, কিনে নিয়েই চলে আসবো, বেশি সময় লাগবে না। এশা সম্মতিসূচক মাথা নাড়িয়ে আবার ফোনে মনোযোগ দেয়। রায়া নিজের সাইড ব্যাগটা নিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে যায়। সে জানে শাওন এই সময় কোথায় থাকে। যতদিন তার সাথে এই সময় রাতে কথা হয়েছে, ফোন কথা বলার সময় জিজ্ঞেস করলেই একই জায়গার নাম বলেছে সব সময়। রায়া তাড়াতাড়ি করে হেঁটে স্টলের সামনে গিয়ে দাঁড়ায়। ভেতরে কয়েকজন ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যারাম খেলছিল। রায়া স্টলের ছোট ছেলেটাকে ডাক দিয়ে জিজ্ঞেস করে, জানতে চায় সায়ন এখানে আছে কিনা। ছেলেটা ভেতরে একবার দেখে জানায় সায়ন ভেতরে আছে। রায়া তার হাতে 100 টাকার নোট গুজে দিয়ে শাওনকে একবার ডেকে দিতে বলে। ছেলেটা ভেতরে চলে গেলে রায়া রাস্তায় একপাশে গিয়ে দাঁড়ায়। মিনিট খানেকের মধ্যে স্টলের ভেতর থেকে লম্বা চওড়া স্বাস্থ্যবান ছেলে এক প্রকার দৌড়ে এসে রায়াকে জড়িয়ে ধরতে লাগলেই রায়া তার বুকে হাত দিয়ে ছেলে থামিয়ে দেয়। ছেলেটা সেখানেই দাঁড়িয়ে থাকে। রায়া অস্পষ্টভাবে বলে ওঠে, শাওন। শাওন এলোমেলো ভাবেই কিছু বলতে গিয়ে ব্যর্থ হয়। মলিন মুখে শুধায়, কেমন আছো রায়া? রায়া কিছু বলে না। নির্বিশেষ তাকিয়ে দেখছে শাওনকে। কতগুলো দিন কেটে গেছে, দুজনের দেখা হয়নি, এমনকি মুঠোফোনের বাক্য বিনিময় হয়নি। রায়াকে চুপ থাকতে দেখে শাওন আবার বলে ওঠে, তুমি তোমার শাওনকে ছেড়ে কেমন আছো? তোমার শাওনকে একবারও মনে পড়েনি তোমার? তুমি জানো আমি তোমাকে মনে করে কত কান্না করছি, কতবার তোমায় কল করেছি জানো তুমি? রায়া নিচু গলায় বলে, তুমি আমাকে সেদিন নিতে কেন আসোনি শাওন? তুমি কিভাবে পারলে আমাকে ঠকাতে? তুমি জানো আমি স্টেশনে একলা একটা মেয়ে কিভাবে ছিলাম। বিয়ের আসর ছেড়ে পালিয়েছিলাম আমি শুধু তোমার কথা ভেবে, তোমার সাথে সংসার করব বলে। অথচ আজ আমাকে অন্য কারোর সংসার সামলাতে হচ্ছে। এসব তো আমি চাইনি শাওন, তবে কেন আমার সাথেই ঘটলো এসব? আমি তোমাকে নিতে স্টেশনে গিয়েছিলাম রায়া।
আমাকে না নিয়েই ফিরে গেছিলে? বুক কাঁপলো না তোমার? স্টেশনে গেটে পা রাখতেই দেখি মার কল। আব্বু অসুস্থ হয়ে গেছিল, তোমাকে কিভাবে নিয়ে যেতাম বলো? আমি ভেবেছিলাম তুমি বাড়ি ফিরে গেলে বিয়েটা আর হবে না, কোনো না কোনোভাবে বিয়েটা তুমি ভেঙে দেবে বিশ্বাস ছিল।